সবাইকে 2025 সালের শুভেচ্ছা। মহান আল্লাহ তাআলার ইচ্ছাতে আমরা সবাই আবারও নতুন একটা বছর শুরু করতে যাচ্ছি। এই নতুন বছর দেখার আগে অনেকেই জীবন হারিয়েছে, আর আমরা যারা বেঁচে আছি সবাই বলি আলহামদুলিল্লাহ। শুরু হোক নতুন বছরটা মহান আল্লাহর নাম দিয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ সামিয়া। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানিফা লাইফস্টাইল অ্যান্ড কুকিং। সো ফ্রেন্ডস, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব শীতের সবজি দিয়ে ইলিশ মাছের কারি। সো চলুন রেসিপিটা শুরু করা যাক। সো লেটস গো টু দ্য কিচেন। আমি এখানে একটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি। ইলিশ মাছটা বেশ বড় সাইজের ছিল, বাট ক্যামেরাতে একটু ছোট মনে হচ্ছে। সো এই ইলিশ মাছটাকে আমি অফ ক্যামেরাতে কেটে নিয়ে আসবো। সো ফাইনালি কেটে নিয়ে এসেছি এবং ধুয়েও নিয়ে এসেছি। বড় ইলিশ মাছে কাঁটা কম থাকে, আর যদি ডিম হয়ে যায় মাছে তাহলে তো কোনো কথাই নেই। ইলিশ মাছের ডিম সব থেকে বেশি ভালো লাগে খেতে, বিশেষ করে বাচ্চারা খেতে পছন্দ করে ডিম, কারণ মাছে কাঁটা থাকে, সেজন্য মাছটা অতটা ভালো খেতে চায় না। আর আমরা যারা বড় আছি আমরা তো মাছে ভাতে বাঙালি, ইলিশ মাছ হলে আমাদের তো আর কিছুই লাগে না। মাছ কেটে ধুয়ে নেওয়া হয়ে গেছে, এখন মাছে হালকা লবণ মাখিয়ে রেখে এসেছি এবং এখানে ফুলকপি, মূলা এবং নতুন আলু কেটে নিয়েছি এবং ধুয়েও নিয়েছি। আলু আমি অতটা পছন্দ করি না, বাট এই শীতের নতুন আলুটা আমার অনেক বেশি মজা লাগে। সো আর কথা বাড়াবো না, চুলায় চলে আসলাম এবং চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এই প্যানে এখন আমি জিরা ভেজে নিব। রেসিপিটা শুরু করার আগেই ফুরআনি তৈরি করে নিব। হচ্ছে জিরা ভাজা, দেন হচ্ছে পেঁয়াজ ভাজা। প্রথম জিরাটাকে আমি ভেজে রেখে দিচ্ছি, এরপরে আমি পেঁয়াজ ভেজে নেব। মাছ রান্না করলে আমি অবশ্যই ফুরআনি ইউজ করি। ফুরআনি দিলে রেসিপির স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। আমাদের এলাকাতে আমরা সবাই মাছ রান্না করার সময় এই ফুরআনিটা ব্যবহার করে থাকি। এখন আমি কড়াই তেল দিয়ে দিব। এরপরে পেঁয়াজ ব্রাউন কালার করে ভেজে নেব বেরেস্তার মতো। পেঁয়াজ ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পরে পেঁয়াজ এবং জিরা আমি পেস্ট করে নিব। এই ফুরআনিটা পেস্ট করার পরে এটা আমি সবার লাস্টে তরকারিতে ইউজ করব। সো বেরেস্তাটা উঠিয়ে নেওয়ার পরে কড়াইয়ে যে তেল ছিল সেই তেলের ভিতরে আমি অ্যাড করে দিব মশলা। এখানে আছে জিরা বাটা, পেঁয়াজ বাটা এবং কয়েক টুকরো রসুন বাটা। রসুনের পরিমাণটা কম ছিল। দেন এখানে আমি অ্যাড করে দিব পরিমাণ মতো লবণ। এই লবণটা মাছের সঙ্গেও যাবে এবং সবজির সঙ্গেও যাবে, সেই পরিমাণে অ্যাড করে দিব। এবং এখানে আরও অ্যাড করে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়ি। মাছের গায়ে আমি আগে থেকেই হালকা লবণ মাখিয়ে রেখেছিলাম। আগে থেকে মাখিয়ে রাখলে মাছের ভিতর লবণটা খুব ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যায়। এরপর চুলা অন করে মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে আরও অ্যাড করে দিব কাঁচামরিচ। আজকের তরকারিটা আমি কাঁচামরিচ দিয়ে রান্না করব, শুকনা মরিচ গুঁড়ি ইউজ করব না। শুকনা মরিচ গুঁড়ি ইউজ করলে তরকারির কালারটা অনেক সুন্দর আসে, লাল আসে, বাট আজকে আমি ইউজ করব না, এজন্য তরকারির কালারটা অতটা লাল আসবে না। আর তাছাড়া আমার হলুদ গুঁড়িটা অনেক সুন্দর, তরকারির কালারটা মোটামুটি ভালোই আসবে। সো ফ্রেন্ডস, মশলা কষিয়ে নিয়েছি। যখন তেল মশলার উপর ভেসে এসেছে তখন আমি পানি অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো। এই পানি যখন ফুটে আসবে তখন আমি ইলিশ মাছগুলো অ্যাড করে দিব। আমি সবসময় এই প্রসেসিংয়ে রান্না করে থাকি। অনেকে আছেন যে ইলিশ মাছ ভেজে তরকারিতে রান্না করে থাকেন, বাট আমার মনে হয় যে ইলিশ মাছের যে একটা ফ্লেভার আছে ওইটা তরকারিতে পৌঁছায় না। এই জন্য এভাবে কষিয়ে রান্না করলেই তরকারিটা অনেক মজা হয়ে থাকে। আর ভিডিওর শুরুতে যে ইলিশ মাছটা দেখেছেন আমি পুরাটাই রান্না করি নাই, কিছুটা ফ্রিজে উঠিয়ে রেখেছি এবং যতটুকু প্রয়োজন আমি ততটুকু রান্না করে নিচ্ছি। ইলিশ মাছ রান্না হতে খুব বেশি টাইম লাগে না, এটা আমরা সবাই জানি। ইলিশ মাছে এত বেশি সেন্ট ছিল যে ঘর রান্না করার সময় ফ্লেভারে ভরে যাচ্ছিল, আর ডিমওয়ালা ছিল, দেখতে অনেক বেশি লোভনীয় লাগছিল। ব্যাস, ইলিশ মাছগুলো রান্না হয়ে গেছে, এখন এগুলো উঠিয়ে নিচ্ছি। এরপরে কড়াইয়ে যে মশলাটা থাকবে এই মশলার ভিতরে আমি সবজিগুলো কষিয়ে নিব। ফার্স্ট মূলা এবং আলু কষিয়ে নিচ্ছি। ফুলকপি আমি পরে দিব, কারণ এই একই সঙ্গে ফুলকপি দিলে ফুলকপির কোনো অস্তিত্ব থাকে না, একেবারেই গলে যায়। সো ফার্স্ট আলু এবং মূলা খুব ভালো করে কষিয়ে একটু সিদ্ধ করে নিচ্ছি। এই অবধি আসার পরে আপনার যদি মনে হয় যে লবণ এবং হলুদের প্রয়োজন আছে সেক্ষেত্রে দিতে পারেন, বাট আমার লাগে নাই। এখন এখানে আমি পানি অ্যাড করে দিব। কষানো হয়ে গেছে সবজি, পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। যতটুকু ঝোল রাখবো ঠিক ততটুকুই পানি অ্যাড করে দিচ্ছি, বেশি ঝোল রাখবো না, গামা গামা ঝোল রাখবো। সো এটাকে আমি এখন কিছুক্ষণ রান্না করে নিব। ব্যাস, কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে ঢাকনাটা উঠিয়ে এখন আমি অ্যাড করে দিব ফুলকপি। এখন ফুলকপি অ্যাড করলে হয় কি, খুব সুন্দর আস্ত থাকে, ভালো লাগে খাওয়ার সময়, সিদ্ধ হয়ে যায় কিন্তু একেবারে গলে যায় না।
যারা আমার আজকের এই ভিডিওটি এই পর্যন্ত কন্টিনিউ করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিওটির কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। আর যারা আগের থেকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ব্যাস, তরকারি কিন্তু খুব ভালোভাবে রান্না হয়ে গেছে। ফুলকপিটাও খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি অ্যাড করে দিব সেই ফার্স্ট ফুরআনি ভেজে রেখেছিলাম, সেটা পেস্ট করে নিয়েছি, সেটাই অ্যাড করে দিলাম। এই ফুরআনি দিলে তরকারিটা আমার কাছে কেন যেন একটু বেশি মজা লাগে। আমাদের এলাকাতে ফুরআনিটা মাছ দেওয়ার পরে দেয়, বাট আমি একটু আগেই দিয়ে নিই। কারণ হচ্ছে মাছ দেওয়ার পরে এই ফুরআনি দিয়ে নাড়াচাড়া করলে হয় কি মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই জন্য আমি ওই রিস্কটা নিতে চাই না, সেজন্য মাছ দেওয়ার আগে খুব ভালো করে এটাকে মিক্স করে নিই, তারপরে হচ্ছে মাছগুলো দিয়ে দিই। সো ইলিশ মাছগুলো কুক করে রেখেছিলাম উঠিয়ে, সেগুলো এখন দিয়ে দিলাম। এখন এটাকে হালকা করে সেট করে নিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে রেখে 1 মিনিটের মতো জ্বালিয়ে নেব। ব্যাস, তৈরি হয়ে গেল শীতের সবজি দিয়ে ইলিশ মাছের তরকারি। তরকারিটা পুরোপুরি রান্না কমপ্লিট। ফ্রিজে ধনিয়া পাতা আছে, তো মনে হলো যে একটু ধনিয়া পাতা দেওয়া যাক। ধনিয়া পাতা না অ্যাড করলেও হতো, যেহেতু আছে সো ভাবলাম যে একটু অ্যাড করে নেওয়া যাক, সেই জন্য অ্যাড করলাম। শীতের সবজির সঙ্গে ইলিশ মাছ সাথে একটু ধনিয়া পাতা দিলে খারাপ হবে না। সো ফ্রেন্ডস, এটাই ছিল আমার আজকের রেসিপি। 2025 সালে মহান আল্লাহ তাআলার ইচ্ছাতে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং ভালো পথে চলবেন সেই দোয়াই করি। আজকের মতো এখানে বিদায় নিব। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।